গত বছরের সেরা টিভি সিরিজ এলিয়েন আর্থে অভিনয় করা আদর্শ গৌরব ও নেপো কিড শানায়া কাপুর অভিনীত সার্ভাইভাল থ্রিলার মুভি তু ইয়া মে সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু একজনের রেকমেন্ডেশনে দেখার পর মাথা ঘুরে গেছে। এটা বলিউডের অন্যতম সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি, তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অথচ যখন দেখি ভিডিওর ভিউ হয় না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, তখন কষ্টে বুকটা ফেটে যায়। তাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। তো চলুন আর দেরি না করে শুরু করি তু ইয়া মে সিনেমার গল্প। সিনেমার শুরুতে দেখা যায় তিনজন যুবক যুবতী একটা নির্জন নদীর ধারে নেশা করে মজমাস্তি করছিল। দুই বন্ধুর মধ্যে কে মেয়েটিকে আগে ভোগ করবে এটা নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। ঠিক তখনই নেশার ঘরে মেয়েটি মাঝ নদীতে নেমে যায় আর ওদেরকে ডেকে বলে, আমি নদীতে ডুব দিব, যে আমাকে ধরতে পারবে আমি আজকে তারই হয়ে যাব। এটা শোনা মাত্রই ছেলে দুটো আর চুপ থাকতে পারে না। লোভাতুর চোখে জামা কাপড় খুলে দুজনেই পানিতে নেমে যায়। শুরু হয়ে যায় ওদের মধ্যে লুকোচুরি খেলা। মেয়েটি একবার পানিতে ডুব দিয়ে একটা ছেলেকে টোকা দিয়ে আবার হারিয়ে যায়, পরের বার আর একটা ছেলেকে টোকা দিয়ে পানিতে ডুব দিয়ে দেয়। এভাবেই ওদের মধ্যে খেলা চলতে থাকে। মেয়েটি একটা ছেলের পিছনে আসা মাত্রই ওকে জাপটে ধরে ফেলে আর বলে, তোমার খেলা শেষ, আজকে তুমি আমার হয়ে যাবে। এটা শুনে মেয়েটি দুষ্টু হাসি হাসতে থাকে। ঠিক তখনই আচমকা ও পানির মধ্যে তলিয়ে যায়। ছেলেটি তো অবাক হয়ে যায় ঘটনা কি, এবং ওরা দুজনেই মেয়েটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজন মেয়েটির হাত ধরে এবং বলে, এবার কোথায় পালাবে ময়না, তোমাকে আমি পেয়ে গেছি। তবে একটু পরেই ওর ভুল ভাঙে, কেননা ওটা ছিল শুধু মেয়েটির খণ্ডিত হাত। শরীরের বাকি অংশ কোথায় যেন হারিয়ে গিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে তো ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে নদী থেকে উপরে উঠে পড়ে। আর নদীর পানি মেয়েটির রক্তে লাল হয়ে যায়। আর গভীর পানির নিচে দেখা যায় মেয়েটির খণ্ডিত মাথা, আর পাশ দিয়ে কুমিরের মতো দানবীয় একটা জন্তু সাঁতার কেটে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় পানিবিহীন একটা গভীর সুইমিং পুলের মধ্যে দুজন তরুণ তরুণী আটকা পড়ে আছে। সুইমিং পুলটির উচ্চতা ওদের চেয়ে কয়েক গুণ উঁচু, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। দুজনেই আহত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে থাকে এবং এখানে আটকা পড়ার কারণ হিসেবে একে অপরকে দোষারোপ করতে থাকে। কে এই দুই তরুণ তরুণী, কি এদের পরিচয় এবং কিভাবেই ওরা এখানে আটকা পড়ে গেল, এটা জানতে আমাদের একটু পিছনে চলে যেতে হবে। এরা দুজনেই অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মেয়েটির নাম অবনী, তবে ভার্চুয়াল জগতে সে মিস ভ্যানিটি নামে পরিচিত। অনলাইনে যার লক্ষ লক্ষ ফলোয়ার। আর ছেলেটির নাম মার্তি, সে মোটামুটি মানের একজন র্যাপার। লোকাল ছেলেদের নিয়ে র্যাপ গান গায়। তার ফলোয়ার সংখ্যাও একেবারে কম নয়। অবশ্যই অনেক উচ্চাকাঙ্ক্ষী, ভবিষ্যতে আরো অনেক উঁচু পর্যায়ে যেতে চায়। মার্তি একজন অসচ্ছল মধ্যবিত্ত পরিবারের ছেলে, তবে তার স্বপ্ন আকাশচুম্বী। ছোট্ট একটা ঘরেই ওদের গোটা পরিবারের বসবাস। সারাদিনও পরিবারকে সাহায্য করার জন্য কোনো কাজই করে না, শুধু মোবাইল আর রিলস নিয়ে পড়ে থাকে। এই কারণে মা ওকে অনেক বকাবকি করে, তবে সে এগুলোকে একদমই পাত্তা দেয় না, জানে সে একদিন সফল হবেই। অন্যদিকে অভনের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আভিজাত্যের মধ্যে ওর বসবাস। একদিন মার্তি ওর বন্ধুদের নিয়ে একটা বড় বাড়ির সামনে রিলস বানাচ্ছিল। ঠিক তখনই বাড়িটির সিকিউরিটি বাইরে বেরিয়ে আসে এবং ওদের ড্রোনটি ভেঙে ফেলে। এটা নিয়ে ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ওই বড় বাড়িটি ছিল আবার অভনির। অভনি বারান্দায় দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখছিল। ঠিক তখনই মার্তির চোখ পড়ে যায় অভনির দিকে। দেখে তো সে অবাক, আরে এটা তো মিস ভ্যানিটি। সে অপলক দৃশ্যে অভনির দিকে তাকিয়ে থাকে। অভনিও চুপচাপ ওকে দেখছিল। এ সময় মার্তি একটা কাণ্ড করে বসে। অভনির বাড়ির গেটে স্প্রের সাহায্যে ওর প্রোফাইল পিকচার রেখে দেয় এবং ওরা সেখান থেকে চলে যায়। অভনি এরপরে কৌতূহলবশত সেটা স্ক্যান করে মার্তির প্রোফাইল দেখ। মার্তি বাইরে এসে বন্ধুদের সঙ্গে গর্ব করে বলে, মিস ভ্যানিটি আমার প্রোফাইল দেখেছেন। কিছুদিন পরে অভনি একটা র্যাপারদের প্রোগ্রামে আসে। সেই প্রোগ্রামে আবার গান গাওয়ার দাওয়াত পেয়েছিল মার্তি। সে তার পারফর্ম করা শুরু করে, তবে ওকে দর্শকরা একদমই গ্রহণ করছিল না। এটাতে ওর মন একদমই ভেঙে যায়। ঠিক তখনই ও মিস অভনিকে দেখতে পায়। এতে ওর আত্মবিশ্বাসের পারদ একদম হাই হয়ে যায়। ওর ভিতরে লুকায়িত প্রতিভা বেরিয়ে আসে। ও গানে গানে দর্শকদের একদম মাতোয়ারা করে রাখে। পারফর্ম শেষ করে ও অভনিকে খুঁজতে থাকে। বাইরে গিয়ে দেখে অভনি তখন তার গাড়িতে উঠছে। মার্তি দৌড়ে গিয়ে ওকে বলে, পারফরমেন্স কেমন লাগলো? অভনি সংক্ষেপে জানায়, ভালো। সুযোগ বুঝে মার্তি তখন ওর সঙ্গে কোলাবোরেশন করতে চায়, তবে অভনি সাফ জানিয়ে দেয়, আগে তো পরিচয় হয়নি, পরিচয় না হতেই কিসের কোলাবোরেশন। অভনি সেখান থেকে চলে গেলেও মার্তি হাল ছাড়ে না। তাই সে বন্ধুদের বলে, আজকেই আমি ওর সঙ্গে পরিচয় হব এবং কোলাবোরেশন করেই ছাড়বো। বন্ধুরা তখন ওকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এবার মার্তি রেগে যায় ও এক বন্ধুর বাইকে উঠে অভনির গাড়ির পিছনে এবং গাড়ির পাশে চলে এসে বলে, চলো আমরা পরিচিত হয়ে নেই, নাকি আমি ফেমাস হয়ে যাব, এই ভয়ে কোলাবোরেশন করতে ভয় পাচ্ছ। এভাবে সে অভনিকে টিস করতে থাকে। প্রথমে অভনি একটু বিরক্তি হয়, এরপরে কি মনে করে গাড়ি থামাতে বলে এবং গাড়ি থেকে নেমে মার্তির বাইকে উঠে বসে। বন্ধুরা ওকে নিষেধ করতে থাকে, তবে অভনি ওদের কোনো কথাই শুনে না। মার্তিকে বলে, কোথায় যাবে, চলো, কোলাবোরেশন করবে না আমার সঙ্গে? বাইকে চলতে চলতে হঠাৎ অভনির মাথায় একটা উদ্ভট আইডিয়া আসে এবং রানিং বাইকে পিছন থেকে এসে সরাসরি মার্তির সামনে বসে এবং লাইভে চলে যায়। পুরা দুনিয়া দেখে মিস ভ্যানিটি ও
মার্তি লাইভে। এভাবে ওরা অনেকক্ষণ সময় কাটিয়ে যার যার বাড়িতে ফিরে আসে। আসা মাত্রই তো বন্ধুরা ওদের দুজনকে ঘিরে ধরে, রাতে কি করেছিস তোরা বল। তবে ওরা দুজনেই জানায় আমরা জাস্ট ডিনার করেছি, এর বেশি কিছুই না। তবে সেই ডিনারে সহজ সরল মার্তির ব্যবহারে অভনি অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। মার্তি ওকে আবারও টেক্সট করে দেখা করার ইনভাইট করে। এরপরে ওরা একটা জায়গায় দেখা করে এবং অনেক সময় খুনসুটি করে কাটায়। বিদায়কালে মার্তি ওর কাছে ফোন নাম্বার চায়, তবে অবনী রহস্য করে বলে আমাদের কথা আপাতত টেক্সটেই হোক। তবে মার্তি একদমই হাল ছাড়ে না, ও অবনের পিছেই লেগে থাকে এবং টেক্সটে ওদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হতে থাকে। আস্তে আস্তে ওদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়, একে অপরের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করতে থাকে। দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। অবনী মার্তির টিমের সঙ্গে রিলস বানায়, আবার মার্তিকে দিয়ে ও তার প্রমোশনাল কাজগুলো করিয়ে নেয়। এভাবে একসময় ওদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন মার্তি এক ছাদে সুন্দর একটা পার্টির আয়োজন করে। অবনী সেখানে এসে আয়োজন দেখে তো অনেক অবাক হয়। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হলে দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। পরদিন সকালে ওরা দুজন একটা বাথটবে গোসল করছিল। এ সময় আবারও দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। খুনসুটি করতে করতে এক পর্যায়ে অবনী মার্তিকে বাথটবের মধ্যে ঠেসে ধরে। কিছুক্ষণ পরে পানি থেকে মুখ উঠিয়ে হাসফাস করতে করতে মার্তি বলে আমি সাঁতার জানি না, যদি পানিতে ডুবে মরে যেতাম। অবনী তখন জানায় আমি তোমাকে কখনো মরতেই দিব না। আসলে ওরা দুজন একে অপরকে প্রচন্ড রকম ভালোবেসে ফেলেছে। সেদিনই মার্তি অবনীকে তাদের এলাকায় নিয়ে আসে। এলাকায় তখন একটা পূজা চলছিল। মার্তি ওর পরিবারের কাছে অবনীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। অবনীকে দেখে মার্তির পরিবার অনেক খুশি হয় এবং ওর হাতে পূজার ডালা এগিয়ে দেয়। ওরা পূজা সম্পন্ন করে। এরপরে অবনী মার্তির পরিবারের সঙ্গে অনেক সুন্দর সময় কাটায়। মার্তির মা, বোন ও বোনের মেয়েকে অনেক সুন্দরভাবে সে উপভোগ করে। অবনী অনেক হাই সোসাইটির হলেও মার্তির পরিবারকে সে সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তাদের সঙ্গে মিলেমিশে সময় অতিবাহিত করে ফেলে। এটা দেখে মার্তি অনেক ইমপ্রেসড হয়। এরপরে ওরা একটা ছাদে গিয়ে বসে এবং মার্তি অবনীকে বলে তোমাদের মতো অত বড় ছাদ আমাদের নেই, তবে আমাদের ছাদটা অনেক উপভোগ্য, এবং জিজ্ঞেস করে আমার পরিবারকে তুমি কেমন দেখলে। অবনী জানায় তোমার মা অনেক ভালো মানুষ, ওনাকে আমি অনেক এনজয় করেছি, কিন্তু তোমার বাবাকে তো কোথাও দেখলাম না। উত্তরে মার্তি জানায় আমার যখন 4-5 বছর বয়স তখন বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এরপর থেকে আমরা একাই বড় হয়েছি। বাবার জীবনে আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরাও বাবাকে ছাড়াই জীবন অতিবাহিত করছি। তোমার জীবনে তো এরকম কোনো কষ্ট নেই, তাই না? উত্তরে অবনী জানায় তোমার আর আমার জীবনের গল্প প্রায় একই রকমই। ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মা শুধু ঝগড়াই করতো, কখনোই ওদের মধ্যে ভালো সম্পর্ক দেখিনি, এবং এটা একসময় রেগুলার রুটিনে পরিণত হয়। আমার এগুলো একদমই ভালো লাগতো না, সারাক্ষণ শুধু একাই কান্না করতাম। এরকমই একদিন বাবা আমাদেরকে গাড়িতে করে নিয়ে বের হয় এবং গাড়ি সহ পানির মধ্যে নামিয়ে দেয়। আমি অনেক কষ্টে সেখান থেকে সাঁতার কেটে বের হয়ে আসি। এরপরে আমি আর তাদের কোনো ধার ধারি না। এটাই হচ্ছে আমার জীবনের গল্প। এটা বলে অবনী যখন ইমোশনাল হয়ে যায় মার্তি ওকে সান্ত্বনা দেয়। এরপরের দৃশ্যে আবারও চলে আসে সেই পানিবিহীন সুইমিং পুল, যেখানে মার্তি ও অবনী আটকা পড়ে আছে। মার্তি সুইমিং পুল থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খোঁজার জন্য নিচে থাকা ঢাকনাটি খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু দেখে সুড়ঙ্গের মধ্যে শুধু পানি আর পানি। তখন অবনী চিৎকার করে ওকে ডাকলে ও আবারও উপরে ফিরে আসে। কাহিনী আবারও পিছনে ফিরে যায়। মার্তির বাড়িতে অনেক সুন্দর সময় অতিবাহিত করার পরে অবনী তার বাড়িতে ফিরে এসে দেখতে পায় ওর বাবা মা ওর বাড়িতে এসেছে। অবনীর বান্ধবী লরা মার্তির সঙ্গে ওর সম্পর্কর কথা বাবা মাকে বলে দিয়েছে। শুধু তাই না, ও আরো বলেছে মার্তির সঙ্গে সম্পর্ক করে ও এখন গর্ভবতী। আর এটা শুনে অবনীর বাবা মা ওকে বোঝাতে এসেছে। এটা দেখে তো ও বান্ধবী লরার উপর প্রচন্ড রেগে যায়। শুধু তাই না, ও বাবা মায়ের কোনো কথাই একদমই কেয়ারই করে না। সে সময় মার্তি মোটরসাইকেল নিয়ে অবনীর বাড়ির সামনে আসলে অবনী বাড়ি থেকে বের হয়ে আসে এবং মোটরসাইকেলে উঠে মার্তির সঙ্গে বেরিয়ে পড়ে। মোটরসাইকেলে চলতে চলতে অবনী মার্তিকে বলে আমাদের সম্পর্কের কথা বাবা মা জেনে গিয়েছে। মার্তি তখন বলে জেনেছে তো কি হয়েছে। এরপরে অবনী বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে তো মার্তি একদম আকাশ থেকে পড়ে এবং অবনীকে সঙ্গে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। এরপরে ও অবনীর গর্ভবতী হওয়া নিয়ে চিন্তা করতে থাকে, কেননা ও তো এখন একদমই কর্মহীন, বাচ্চা হলে সেটা পালবে কি করে, এটা নিয়ে সে প্রচন্ড চিন্তিত হয়ে থাকে। এ সময় বান্ধবী লরা আসে এবং মার্তিকে বলে তোমরা কিছুদিনের জন্য গোয়া ঘুরে এসো, আমি সমস্ত ব্যবস্থা করে নেব। এবং মার্তিকে আরো বলে অবনীর বাবা মা এসেছে, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, ওনারা হয়তোবা বুঝতে পারবেন। এটা শুনে মার্তি অবনীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। তখন লরা অবনীকে মার্তির গরিব বাড়িঘর ও পরিবার নিয়ে খোঁটা দিতে থাকে আর বলতে থাকে তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুই কি এই গিঞ্জি বস্তির মধ্যে থাকতে পারবি? আপাতত কিছুদিনের জন্য গোয়া থেকে ঘুরে আয়, আমার একটা পরিচিত ডাক্তার আছে, এরপরে তুই তার কাছে অ্যাবর্শন করিয়ে নিস। এটা শুনে তো অবনী লরার উপর প্রচন্ড রেগে যায়। অবনীর বাবা মা তখন মার্তির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। মার্তিকে দেখা মাত্রই বলে আমার মেয়েকে নিয়ে তুমি এই বস্তির মধ্যে থাকবে? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুমি টাকার জন্য এসব করেছো তাই না? কত টাকা চাও বলো, আমি সব দেবো, তাও তুমি আমার মেয়েকে ভুলে যাও। উত্তরে মার্তি জানায় আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি অবনীকে ভালোবাসি এবং ওর সঙ্গে জীবন কাটাতে চাই। এই কথা বলে চলে যেতে থাকলে গাড়ির ড্রাইভার ওনাকে ডাক দেন এবং বলে তোমার মতো বয়স থাকতে আমারও র্যাপার হওয়ার স্বপ্ন ছিল, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু একসময় বিয়ে করলাম, আমার সন্তান হলো। এরপরে আমার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে ড্রাইভারের
ড্রাইভারের পেশা বেছে নিয়েছি। বাস্তব জীবন কিন্তু এত সহজ নয়। ড্রাইভারের এই কথা মার্তিকে অনেক ভাবায়। মনমরা হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে আভনি ওর বোনের মেয়ের সঙ্গে খুনসুটি করছে। অভনির এই হাসি খুশি চেহারা দেখে ও আর কিছুই বলতে পারে না। পরদিন সকালবেলা মোটরসাইকেলে করে অভনি ও তার পোষা কুকুরকে নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হয় মার্তি। কিন্তু মাঝপথে গিয়ে ওর মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় একটা পুলিশের গাড়ি আসলে মার্তি ওর কাছে হেল্প চায়। এরপরে পুলিশ অফিসারটি মার্তি ও অভনিকে একটা নিকটবর্তী হোটেলে নিয়ে আসে। ওই হোটেলের আবার সুইমিং পুলে সমস্যা দেখা গিয়েছে, সেটি মেরামত করার জন্য এক গাদা মিস্ত্রি কাজ করছে। পুলিশ অফিসারটি একজন হোটেল বয়কে বলে, তোদের হোটেলের সুইমিং পুল কি ঠিক হয়েছে? হোটেল বয়টি জানায়, স্যার কাজ চলছে। তখন পুলিশ অফিসারটি বলে, এরপরে যেন আর কোনো সমস্যা না হয় এবং মার্তিদেরকে দেখিয়ে বলে, এই দুজন আমার গেস্ট, ওদেরকে সুন্দর একটা রুমে থাকার ব্যবস্থা করে দিস। মার্তি ও অভনি সেই রুমে থাকার জন্য গেলে মার্তিকে ফোন দেয় ওর একটা বন্ধু। মার্তি ওকে আফসোস করে বলে, স্বপ্ন ছিল একজন র্যাপার হব, আর এখন আমাকে একজন বাবা হওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। কি একটা জালে আটকে গেলাম বল। এই কথা আবার সাইড থেকে শুনে ফেলে অভনি এবং মার্তির উপর রাগ দেখিয়ে বলে, কি মনে করেছো তুমি? তোমাকে আমি ফাঁদে আটকে ফেলেছি? মার্তি তখন থতমত খেয়ে বলে, আর এই বিষয়টা ঠিক সেরকম না। এরপরে ওকে বলে, লরা তো একজন ডাক্তারের কথা তোমাকে বলেছে, গোয়া থেকে ফিরে গিয়ে অ্যাবর্শনটা করিয়ে নিও। মার্তির মুখে অ্যাবর্শনের কথা শুনে অভনির মন খারাপ হয়ে যায়। তখন মার্তি প্রশ্ন করে, তুমি কি বাচ্চাটি রাখতে চাও? উত্তরে অভনি জানায় না। মার্তি এবার কনফিউজড হয়ে প্রশ্ন করে, তুমি বাচ্চাও রাখবে না, আবার অ্যাবর্শনও করবে না, তাহলে তুমি আসলে চাওটা? অভনি কিছু না বলে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে এবং একটা সিগারেট ধরায়। সুইমিং পুলের মেরামত করা মিস্ত্রিদের মধ্যে একজন মহিলাও ছিল। ও তখন বাইরে ড্রিঙ্কস করছিল। মেয়েটি আবার কথা বলতে পারে না, এই কারণে ও ইশারাতে অভনির হাল হকিকত জানতে চায় এবং ওকে ড্রিঙ্কস করার পরামর্শ দেয়। অভনি আবার ওকে ইশারায় ওর প্রেগনেন্ট হওয়ার বিষয়টা জানায়। এটা শুনে মেয়েটি অনেক খুশি হয় এবং সর্বদা অভনিকে হাসি খুশি থাকার পরামর্শ দেয়। পরদিন অভনি পুলের মধ্যে শুয়ে রিল্যাক্স করছিল। মার্তি তখন সেখানে চলে আসে এবং ওকে অনেক কথা শোনাতে থাকে যে আমি আছি টেনশনে আর তুমি এখানে শুয়ে রিল্যাক্স করছো, আর অনেক কথা বলতে থাকে। তবে অভনি ওর কথা একদমই কেয়ারই করে না। এই সময় হোটেল বয় সেখানে চলে আসে এবং ওদেরকে বলে, এই পুলে কিন্তু ত্রুটি রয়েছে, দ্রুত এটি মেরামত করতে হবে, তাই আপনারা অল্প সময়ের মধ্যেই পুলটি ছেড়ে চলে যাবেন। আসলে মার্তি তার মোটরসাইকেলটি সারাতে যাবে, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না। অভনি বিষয়টা বুঝতে পারে এবং বলে, মোটরসাইকেল সারাতে যাবে না, সমস্যা নেই, আমার ব্যাগে টাকা আছে, সেখান থেকে তুমি নিতে পারো। মার্তি তখন ব্যাগ থেকে টাকা নেয় এবং টাকাটি দেখিয়ে অবনীকে বলে, গোয়া থেকে ফিরে এসে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেবো। এই বলে সে মোটরসাইকেল নিয়ে চলে যায়। এ সময় বোবা মেয়েটি পুলের পাশে আসে এবং বাঁশির মতো একটা বস্তু রেখে যায় ওর কাছে। এ সময় হোটেল বয় ইঞ্জিন রুমে গিয়ে দেখে পুরা রুম পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। মিস্ত্রিরা কাজ করেও পানির সমস্যার কোনো সমাধান করতে পারেনি, তাই সে মিস্ত্রিদের গালি দিয়ে নিজেই কাজে নেমে পড়ে। গভীর পানিতে নামার পর হঠাৎ ও কিছু একটার উপস্থিতি টের পায়। একটু পরেই পানির মধ্য থেকে একটা দানব আকৃতির কুমির হোটেল বয়ের উপর আক্রমণ করে এবং ওকে বিভৎসভাবে ফিনিশ করে দেয়। অভনি একটা রেস্তোরাঁয় খাবার অর্ডার করেছিল। সেই হোটেলের কর্মচারী খাবার তৈরি করে পুলের পাশে ওর খাবারটি নিয়ে আসে। ও বারবার করে অভনিকে ডাকতে থাকে, কিন্তু কানে হেডফোন থাকার কারণে অভনি ওর কথা একদমই শুনতে পায় না। তাই সে খাবারটি অভনির কুকুরের কাছে রেখে বাইরে গিয়ে মোটরসাইকেলে চড়তেই পাশে ঝোপের মধ্যে একটা কিছুর উপস্থিতি টের পায়। সে মোটরসাইকেলে বসে ওদিকে লক্ষ্য করতে থাকে। ঠিক তখনই ওই ঝোপের মধ্য থেকে কুমিরটি বেরিয়ে আসে। কুমির দেখেতে ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়া করে গাড়ি স্টার্ট দিতে চায়, কিন্তু মোটরসাইকেলটি একদমই স্টার্ট হচ্ছিল না। মুহূর্তের মধ্যে কুমিরটি ছুটে এসে ওর উপরে আক্রমণ করে এবং টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে চলে যায়। এর মধ্যেই হোটেলের পুলে আবারও ত্রুটি দেখা যায়। দ্রুত বেগে পুলের পানি কমা শুরু করে, কিন্তু অভনি কিছুই টের পায় না। এ সময় মার্তি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করতে থাকলে হঠাৎ ঝোড়া হওয়া শুরু হয়। ঠিক তখনই পুলিশ অফিসারটি ওর কাছে চলে আসে এবং প্রশ্ন করে, কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? মোটরসাইকেল কি সারা হয়নি? তোমাদের তো গোয়া যাওয়ার কথা ছিল, একা একা যেতে পারবে নাকি আমাকে হেল্প করতে হবে? উত্তরে মার্তি বলে, সমস্যা নেই স্যার, মোটরসাইকেল প্রায় ঠিক হয়েই গিয়েছে, এরপরে আমরা নিজেরাই গোয়ার উদ্দেশ্যে রওনা হব। পুলিশ অফিসারটি মার্তির সঙ্গে খোঁজ গল্প করতে থাকে। ঠিক তখনই ওর ওয়াকি টকিতে সিগন্যাল আসে যে একটা কুমির বসত বাড়িতে ঢুকে আক্রমণ করা শুরু করেছে। এটা শুনে পুলিশ অফিসারটি দ্রুত সেখান থেকে চলে যায়। এই সময় বৃষ্টি শুরু হয়। পুলের কাছের ছাদের ফাঁক দিয়ে এক ফোঁটা পানি অভনির শরীরে এসে পড়লে ও চোখ খুলে দেখে পুলের পানি একদম শুকিয়ে গিয়েছে ও পুলের তলানিতে মেঝের উপরে শুয়ে আছে। পুলের গভীরতা ছিল অনেক বেশি, উপরে ওঠার সিঁড়িটি ছিল অনেক উপরে, ওর নাগালের বাইরে। চিৎকার করে ও সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ ওর শব্দ টের পায় না। ঠিক তখনই অভনির ফোনটি বেজে ওঠে। ফোনটি আবার পুলের পাশে বেঞ্চের উপর রাখা ছিল। ফোনটি নেওয়ার জন্য অভনি তখন হেডফোনের সঙ্গে অনেকগুলো কাপড় পেঁচিয়ে উপরে টুলের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। কিছুক্ষণের মধ্যে টুলের পায়ের সঙ্গে হেডফোনটি বেঁধে যায় এবং টানতে শুরু করলে টুলটি প্রায় পুলের কাছে চলে আসে। এই সময় টুলের উপর থেকে ফোনটি নিচে পুলের মধ্যে পড়ে যায়। এতে ফোনের ডিসপ্লে একদমই ভেঙে যায়। সেই ভাঙা ফোন দিয়ে অভনি মার্তিকে ফোন করে, কিন্তু মোটরসাইকেলের উপর থাকায় আর বৃষ্টির কারণে সে বুঝতে পারে না। এতে অভনি অনেক টেনশনে পড়ে যায়। একসময় পুলিশ
পুলের ধারে আসা বেঞ্চটি হঠাৎ করেই অবনীর মাথার উপরে এসে পড়ে। এতে ও প্রচন্ড রকম আঘাত পায় এবং রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। কিছুক্ষণ পরে মারতি হোটেলে ফিরে আসে, কিন্তু রুমে এসে অবনীকে ও খুঁজে পায় না। ডাকতে ডাকতে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওর সাক্ষাৎ পায় না। একসময় হাঁটতে হাঁটতে পুলের ধারে চলে আসে, কিন্তু সেখানেও অবনীর দেখা সে পায় না। হঠাৎ কুকুরের ডাক শুনে কুকুরের কাছে গিয়ে লক্ষ্য করে অবনী রক্তাক্ত অবস্থায় পুলের মেঝেতে পড়ে আছে। মারতি তখন পাশে রাখা একটা মই নিয়ে পুলের ভিতরে নামতে চেষ্টা করে, কিন্তু মইটি তালা দিয়ে আটকানো ছিল। তাই সে পুলের মইয়ের কাছে এসে বোতলের পানি দিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তাই একসময় মারতি বোতলটি ওর দিকে ছুঁড়ে মারে, এতে অবনীর জ্ঞান ফিরে। মারতি অবনীকে প্রশ্ন করে কি হয়েছিল, কিন্তু অবনী কিছুই মনে করতে পারে না। পুলের সিঁড়িটি ছিল আবার নড়বড়ে, তাই সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা মারতির ভর সহ্য করতে পারে না। সিঁড়ির স্ক্রু খুলে যায় এবং সিঁড়ি সহ মারতি প্রচন্ড জোরে পুলের মেঝেতে ছিটকে গিয়ে পড়ে। নিচে পড়ে মারতির হাত মচকে যায়। অবনী আবার টান দিয়ে সেটা ঠিক করে দেয়। এরপরে এই ঘটনার জন্য দুজন একে অপরকে দোষারোপ করতে থাকে। কিছুক্ষণ পরে একে অপরকে দোষারোপ করতে নিষেধ করে। মারতি তখন ওর ফোন দিয়ে বন্ধুকে কল দিতে যায়, কিন্তু ফোনটি বন্ধ হয়ে যায়। এটা নিয়ে অবনী আবার ওকে ঝাড়ি দেয় যে বন্ধুকে ফোন না দিয়ে পুলিশকে ফোন দিলেই তো পারতে। এই ইস্যুটা নিয়ে ওদের মধ্যে আবার একশোট ঝগড়া হয়। এরপরে দুজন চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ ওদের কথা শুনতে পায় না। একসময় মারতি পুলের মেঝেতে থাকা ঢাকনাটি খুলে সুড়ঙ্গে প্রবেশ করে, কিন্তু ভিতরে নেমে দেখে সেখানে অথই পানি। মারতি আবার সাঁতারকে ভয় পায়, তাই পানিতে নামতে ইতস্তত করতে থাকে। এ সময় অবনী উপর থেকে প্রচন্ড চিৎকার করতে থাকলে মারতি তাড়াতাড়ি উপরে উঠে আসে। মারতি উপরে এসে চিৎকারের কারণ জিজ্ঞেস করলে অবনী বলে, আমি একটা গাড়ির শব্দ পেয়েছিলাম, তাই চিৎকার করেছিলাম যেন উনি শুনতে পায়। এ সময় অবনীর কুকুরটি প্রচন্ড জোরে ঘেউ ঘেউ করতে থাকে। এটাতে মারতি অনেক বিরক্ত হয় এবং ধমক দিয়ে কুকুরকে থামতে বলে। অবনী মারতিকে প্রশ্ন করে নিচে গিয়ে কি দেখলে। মারতি জানায় নিচে অথই পানি, আমি সাঁতার জানি না, তাই ভয়ে উপরে চলে এসেছি। মারতির সাঁতার না জানা নিয়ে অবনী আবার ওকে খোঁটা দিতে থাকে এবং নিজেই সুড়ঙ্গের দিকে অগ্রসর হতে যায়। ঠিক তখনই সেই সুড়ঙ্গের ঢাকনা দিয়ে দানব আকৃতির সেই কুমিরটি পুলের মধ্যে উঠে আসে। কুমির দেখে তো ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে ওই বেঞ্চের পিছনে লুকায়। কুমির ধীর পায়ে ওদের দিকে আগাতে থাকে, কিন্তু হঠাৎ থেমে যায় এবং উল্টো পথে হাঁটে। কিছুক্ষণ পরে ও ক্লান্ত হয়ে হা করে ঘুমিয়ে পড়ে। এটা দেখে তো ওরা দুজন অবাক হয়ে যায়। তবে কুমিরটি ঘুমিয়ে গিয়েছে দেখে ওরা আশ্বস্ত হয়, যাক কিছু সময়ের জন্য ওরা বাঁচতে পারলো এবং কিভাবে এখান থেকে বেরোনো যায় এটা নিয়ে প্ল্যান করতে থাকে। ধীরে ধীরে রাত নেমে আসে, পুলের লাইট গুলো জ্বলে ওঠে। আবার মারতিও কাপড়ে আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করে। তবে কুমিরটি তখনও ঠাই ঘুমিয়ে আছে, তাই ওরা একটা প্ল্যান করে যে রাতে একজন ঘুমাবে আর একজন পাহারা দিবে। এভাবে সারা রাত অতিক্রম করবে যেন কুমির ওদের উপর আক্রমণ করতে না পারে। এভাবে সারা রাত কেটে যায়। একসময় মারতি খেয়াল করে কুমির আর ওদের আশেপাশে কোথাও নেই। এটা দেখে ও অনেক খুশি হয়। ঠিক তখনই খেয়াল করে অবনীর চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। কুমির অবনীর উপরে আক্রমণ করেছে। এটা দেখেই মারতি ঘুম থেকে চিৎকার করে জেগে উঠে। আসলে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। অবনী তখন মারতিকে চুপ থাকতে বলে কুমিরের দিকে তাকাতে বলে। মারতি কুমিরের দিকে তাকিয়ে দেখে কুমিরের পাশে দুটা ডিম পড়ে আছে। অবনী তখন বলে কুমিরটা আসলে প্রেগন্যান্ট ছিল, তাই ক্লান্ত হয়ে আমাদের উপরে আক্রমণ করেনি। আবার হয়তো ডিম পাড়ার জন্য নিরাপদ একটা স্থান খুঁজছিল, তাই এখানে এসেছে। মারতির আবার কুমিরের ডিম দেখে ক্ষুধা পেয়ে যায়। আগের দিনের হোটেলের পার্সেলটি আবার কুকুরের পাশে রাখা ছিল। মারতি তখন অবনীকে বলে, তুমি তো সারাদিন কুকুর নিয়েই থাকো, দেখি ও কেমন স্মার্ট, তোমার কুকুরটিকে বলো তো খাবারটি আমাদের কাছে দিতে। অবনী ওর কথা শুনে কুকুরকে খাবার নিচে ফেলতে বলে। কুকুরটি তখন খাবার নিচে ফেলে দেয়, তবে সেটা গিয়ে পড়ে কুমিরের সামনে। সঙ্গে সঙ্গে কুমির খাবারটি খেয়ে ফেলে। তখন আবারও বাইরে বৃষ্টি শুরু হয় এবং উপর থেকে ভাঙা ছাদ দিয়ে বৃষ্টির ফোঁটা পুলের মধ্যে পড়তে থাকে। এটা দেখে মারতি বলে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। এই কারণে একটা উপায় বের করে অবনীকে কাঁধে তুলে নেয়, যেন অবনী পুলের মাঝখানে থাকা লাইট পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেখানে থাকা খাঁচাটি ধরে সে উপরে উঠতে পারে। কিন্তু লাইট পর্যন্ত পৌঁছে অবনী নিচে পড়ে যেতে থাকলে মারতি ওকে ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। অবনী আবারও মারতির ঘাড়ে উঠে পড়ে। এ সময় বৃষ্টির পানি পড়ায় কুমিরের ঘুম ভেঙে যায়। মারতি দ্রুত অবনীকে লাইটটি ভাঙতে বলে, কেননা ও লক্ষ্য করে কুমিরটি এখন ওর দিকে এগিয়ে আসছে। অবনী বাঁশিটির সাহায্যে লাইট ভাঙতে শুরু করে। কিছুটা ভাঙতেই মারতিকে নিচ থেকে সরে যেতে হয়, কেননা কুমিরটি ওর কাছে প্রায় পৌঁছে গিয়েছে। মারতি নিচ থেকে সরে যাওয়ায় অবনী লাইটের কাছে হাত দিয়ে নিজের পড়া থেকে রক্ষা করে, কিন্তু লাইটটি কাছের হয় ওর হাত কেটে রক্ত পড়া শুরু করে। রক্তের গন্ধ পেয়ে কুমির অবনীর উপর আক্রমণ করা শুরু করে। মারতি তখন ওকে পা উঁচু করে রাখার পরামর্শ দেয়, কেননা পা ঝুলে থাকলে কুমির ওকে ধরে ফেলবে। অবনী পা উঁচু করে থাকলে মারতি পাশে পড়ে থাকা পুলের স্টিলের সিঁড়িটি নিয়ে শব্দ করতে থাকে যেন কুমিরটি অবনীকে ছেড়ে ওর দিকে আসে। তবে কুমিরটি সেদিকে খেয়াল না করায় মারতি তখন ওর গায়ে একটা লাঠি ছুঁড়ে মারে। এতে কুমিরটি বিরক্ত হয় এবং অবনীকে ছেড়ে ও মারতির দিকে আগানো শুরু করে। কুমিরটি মারতির উপর আক্রমণ করতে যায়। মারতি এবার বেঞ্চের আড়ালে লুকিয়ে কুমিরের সঙ্গে লড়াই করতে থাকে। একসময় বেঞ্চের ধাক্কা দিয়ে কুমিরটিকে সেই গর্ত দিয়ে নিচে ফেলে দেয়। কুমির নিচে পড়ে গেলে অবনীও হাত ছেড়ে দেয়। আবারও সে উপর থেকে মেঝেতে ছিটকে গিয়ে পড়ে। নিচে পড়ার পরে দুজনে ঢাকনার কাছে নিচে তাকিয়ে কুমিরকে দেখতে থাকলে কুমিরটি আবারও গর্ত দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। ও
ওরা তখন গর্তের উপরে ঢাকনাটি বসিয়ে ওর উপরে ভার দিয়ে বসে থাকে যেন কুমির উপরে উঠে না আসতে পারে। অন্যদিকে অভনির এখনো গোয়াতে না পৌঁছানো এবং ওর সাথে কোনো যোগাযোগ না করতে পারায় অভনির বাবা মা একদমই টেনশনে পড়ে যায় এবং ওরা পুলিশকে ইনফর্ম করে। ওনারা অভনির লাপাত্তা হওয়ার পিছনে মার্তিকে দোষারোপ করতে থাকে। তখন মার্তির বন্ধুরা জানায় আমাদের বন্ধু অনেক ভালো মানুষ আর ও অভনিকে অনেক ভালোবাসে, তাই ওর দ্বারা অভনির কোনো ক্ষতি হওয়া সম্ভব না। দিকে প্রচন্ড ঝড়ো হওয়া এবং বৃষ্টি বইতে থাকে। অভনি ও মার্তি পুলের ঢাকনার উপর বসে থাকে আর এদিকে বৃষ্টির কারণে আস্তে আস্তে পুলের পানি বাড়তে থাকে। ওরা দুজন পানির মধ্যে বসে অনেক কিছু ভাবতে থাকে। একদিকে কুমিরের হাত থেকে বাঁচার চিন্তা, অন্যদিকে মার্তির মাথায় তখনও অনাগত বাচ্চাটির ভবিষ্যৎ নিয়েই টেনশন ঘুরপাক খাচ্ছে। মার্তি তখন ওকে বলে তুমি কেন বাচ্চাটি রাখতে চাইছো, জানোই তো আমাদের এখন অনিশ্চিত ভবিষ্যৎ, দুজনেরই প্রতিষ্ঠিত কোনো ক্যারিয়ার নেই, সামনে অনেক বড় ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। উত্তরে অভনি জানায় তুমি তো জানোই আমার ছোটবেলা থেকে বাবা মা থাকলেও না থাকার মতোই সম্পূর্ণ একাকিত্বের সহিত আমি বড় হয়েছি, তাই আমি বাচ্চাটি গ্রহণ করতে চাই এবং ওর সঙ্গে সুন্দর সময় অতিবাহিত করতে চাই। উত্তরে মার্তি জানায় তোমার আর আমার বাস্তব দুনিয়া সম্পূর্ণ আলাদা, তোমার বাড়িতে সুইমিং পুল আছে আর আমাকে সকালে খাবার পানির জন্য লাইনে দাঁড়াতে হয়, রিয়েলিটি অনেক আলাদা। আর আমি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, তোমার সঙ্গেই আছি। এভাবে কথা বলতে বলতে ওরা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এর মধ্যে প্রচন্ড বৃষ্টির কারণে পুলের পানি গলা পর্যন্ত উঠে যায়। মার্তি তো সাঁতার জানে না, তাই সে উপরে ওঠার জন্য বিকল্প রাস্তা খুঁজতে থাকে। উপরে থাকা সিঁড়িটির সঙ্গে কাপড় বেঁধে ওঠার ব্যবস্থা করতে চায়, কিন্তু সিঁড়িটিও খুলে নিচে পড়ে যায়। এ সময় অভনির কুকুরটি বিকটভাবে চিৎকার করতে থাকে। এটা শুনে অভনি তাকিয়ে দেখে কুমিরটি ওর কুকুরকে খাওয়ার জন্য এগিয়ে আসছে। প্রিয় কুকুরটিকে বাঁচানোর জন্য অভনি আপ্রাণ চেষ্টা করতে থাকে। মার্তির কাঁধে ওঠে ও কুকুর পর্যন্ত পৌঁছায় এবং কুকুরটিকে হাতে নিয়ে নিচে নামাতে চায়, কিন্তু দড়ি দিয়ে বাধা থাকায় কুকুরটিকে নামাতে পারে না। এ সময় কুমিরটি কুকুরের কাছে চলে আসে এবং আক্রমণ করে ওকে খেয়ে ফেলে। এতে অভনি আবারও নিচে পড়ে যায়। প্রিয় কুকুরটিকে এভাবে হারিয়ে অভনি কান্নায় ভেঙে পড়ে। মার্তি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ঠিক তখনই কুমিরটি পুলের উপর থেকে লাফ দিয়ে পুলের মধ্যে নেমে আসে। তুমি পুলের গর্ত দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসো, এখানে থাকা তোমার জন্য সেফ না। অভনি মার্তিকে এভাবে ছেড়ে যেতে চায় না, ও সঙ্গে করে নিয়ে যেতে চায়। মার্তি তখন বলে তোমাকে আমি কতবার বলবো সাঁতার জানি না, পানিতে ডুবে মরার চেয়ে কুমিরের সঙ্গে লড়াই করে মরা ভালো, তুমি দ্রুত গিয়ে কাউকে ডেকে নিয়ে আসো, আমি এ সময় পর্যন্ত কুমিরের সঙ্গে লড়াই করতে থাকবো। মার্তি ওকে আরো বলে তুমি আমার জন্য ফিরে আসবে তো, ধোকা দেবে না তো। এটা শুনে অভনি একদম ইমোশনাল হয়ে যায় এবং মার্তিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে ও পুলের ঢাকনা দিয়ে নিচে নেমে আসে। সুরঙ্গে নেমে একটা গ্যাস লাইট জ্বালিয়ে দেখে পুলের দুইটা মুখ আবার দুইটাতেই ঢাকনা লাগানো। অভনি একটা ঢাকনার কাছে আসে এবং সেটা খোলার চেষ্টা করে। অভনি যে ঢাকনার কাছে এসেছিল সেটা ছিল ইঞ্জিন রুমের ঢাকনা। সামান্য একটু ফাঁক করলেই সেই হোটেল বয়ের ছিন্ন বিচ্ছিন্ন হাতের সঙ্গে ওর হাত লাগে। এই সময় হোটেল বয়ের ফোনটি সেখানে বাজছিল। অভনি অনেক কষ্ট করে হোটেল বয়ের ফোন এবং ওর লাইটটি হাতে নিয়ে নেয় ও ফোনটি রিসিভ করে, কিন্তু নেটওয়ার্কের জন্য কথা বলতে পারছিল না। হোটেল বয়কে আবার ফোন করেছিল সেই পুলিশ অফিসারটি। অপর পাশ থেকে কোনো কথা না আসায় পুলিশের মনে টেনশন ঢুকে যায় এবং সঙ্গীকে বলে চলো আমরা একটু টহল দিয়ে আসি। সাথের জন্য একটা বিয়ের কথা বলে চলে যেতে চাইলে পুলিশটি একাই হোটেলের দিকে অগ্রসর হয়। অন্যদিকে সুরঙ্গের মধ্যে অভনি ফোনে নেটওয়ার্ক খুঁজতে থাকলে খেয়াল করে টানেলের মধ্যেও একটা কুমির আছে, অর্থাৎ এখানে একটা কুমির নয় দুইটা কুমিরের বসবাস। পানির মধ্যে কুমির দেখে অভনি একদম চুপ হয়ে যায় যেন কোনো শব্দ না পায়। ঠিক তখনই হোটেল বয়ের ফোনটি বেজে উঠলে ও দ্রুত ফোনটি পানির মধ্যে ফেলে দেয় যেন শব্দ শুনে কুমির ওর দিকে না আসে। তখনই পুলিশটি হোটেলে প্রবেশ করে এবং পুলে এসে কুমির ও মার্তিকে দেখে ও একদমই চমকে ওঠে। মার্তি পুলিশকে বলে আমাকে দ্রুত উদ্ধার করুন, আমি সাঁতার জানি না। পুলিশ তখন গাড়ি থেকে একটা রশি বের করে রশিটির অপর প্রান্ত গাড়ির সঙ্গে বেঁধে আর এক প্রান্ত পানির মধ্যে ছুঁড়ে মারে। তবে মার্তি বলে স্যার আমি সাঁতার জানি না, তাই সাঁতরে ওই পাশে যেতে পারবো না। এটা শুনে পুলিশটি রশি বেয়ে পানির মধ্যে নেমে পড়ে মার্তিকে উদ্ধার করার জন্য। ঠিক তখনই পানির মধ্যে থেকে কুমিরটি গিয়ে পুলিশ অফিসারকে গিলে ফেলে। তখনই অভনি আবার পুলে ফেরত আসে। পুলে ফিরে এসে দেখে কুমিরটি রশি ধরে টানাটানি করছে। কুমিরের রশি ধরে টানাটানির ফলে একসময় গাড়িটি পুলের মধ্যে এসে পড়ে। অভনি ও মার্তি দ্রুত গিয়ে সেই গাড়ির মধ্যে আশ্রয় নেয়। গাড়িতে ঢুকে অভনি মার্তিকে বলে এখানে একটা নয় দুইটি কুমির রয়েছে। ওরা গাড়িতে থাকা পুলিশের ওয়াকি টকির সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অভনি তখন গাড়ির মধ্যে পুলিশের পিস্তল পায়। এই সময় দুইটা পুলিশ গাড়ির দুই দিক থেকে ওদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। এটা দেখে অভনি গাড়ির পিছনের গ্লাস গুলি করে ভেঙে উপরে ওঠার চেষ্টা করে। আর একটি কুমির তখন গাড়ির সামনে থেকে মার্তির উপরে আক্রমণ করে। মার্তিও তখন দ্রুত উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কুমির তাকে প্রায় ধরেই ফেলেছিল। এটা দেখে অভনি কুমিরের উপরে গুলি করে, কিন্তু গুলিটি গিয়ে লাগে গাড়িতে এবং গাড়িটি পুলের মধ্যে ব্লাস্ট হয়ে যায়। এতে দুজনে আবারও পুলের মধ্যে ছিটকে গিয়ে পড়ে। পুলের পানি বেশি হয়, মার্তি পানির মধ্যে থাকতে পারছিল না, বারবার ডুবে যাচ্ছিল। তাই অভনি ওকে ভাসিয়ে রাখার চেষ্টা করে এবং মার্তিকে বলে আমাদের পুলের নিচ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। মার্তি বারবার অপারগতা প্রকাশ করতে থাকলে অভনি ওকে সাহস দিয়ে বলে আমাদেরকে পারতেই হবে। এই বলে মার্তিকে সাথে নিয়ে সুরঙ্গের ভিতরে প্রবেশ করে। পানির মধ্যে ডুব দিয়ে মার্তি প্রায় বেহুশ হয়ে যায়। এ সময় অভনি ওকে টেনে নিয়ে দ্রুত বেগে উপরে
কুমিরের ঢাকনা দিয়ে বেরিয়ে যেতে যায়, অপর পাশের ঢাকনার সঙ্গে মার্তির পা আটকে যায়। তখনই একটা কুমির দ্রুত বেগে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতে থাকে। অবনী মার্তির পা ছাড়ানোর জন্য আপ্রাণ কসরত করতে থাকে এবং অবশেষে সফল হয়। কুমিরও প্রায় ওদের কাছে চলেই আসে। ঠিক তখনই মার্তির পা ছুটে গেলে অবনী দ্রুত বেগে ওকে নিয়ে ঢাকনা দিয়ে উপরে উঠে যায়, কিন্তু কুমিরটি ঢাকনা আটকা থাকার কারণে আর উপরে আসতে পারে না। ফলে ওরা দুজন প্রাণে বেঁচে যায়। অবনী ও মার্তি একটা নদীতে ভেসে ওঠে। অবনী তখন মার্তিকে টানতে টানতে দ্রুত বেগে নদীর পাড়ে নিয়ে আসে এবং সিপিআর দিতে থাকে। ও বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই মার্তির জ্ঞান ফেরাতে পারে না। এটা দেখে ও একদমই টেনশনে পড়ে যায়। মনে করে মার্তিকে হয়তোবা সে হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর একটা ঝাঁকুনি দিয়ে মার্তির জ্ঞান ফিরে। এটা দেখে অবনী স্বস্তির নিঃশ্বাস ফেলে। মার্তি তখন অবনীকে বলে, তুমি তাহলে আমাকে শেষমেশ বাঁচিয়ে ছাড়লে। অবনী তখন বলে, আমরা একে অপরকে বাঁচিয়েছি। এই বলে ওরা অনেক খুশি হয় এবং ইমোশনাল হয়ে যায়। এরপরে ওরা সোশ্যাল মিডিয়াতে ওদের প্রেম ভালোবাসার গল্প শোনাতে থাকে। আর এভাবেই শেষ হয় সিনেমাটি। তো গাইস, কেমন লাগলো তুই ইয়ামে সিনেমার গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার এক্সপিরিয়েন্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।